সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে 2025-26 অর্থ বছরের অর্থাৎ কর বছর 2026-27 রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে। এই রিটার্ন দাখিল করতে গিয়ে অনেকে আমরা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করছি, কিংবা কেউ অ্যাডভোকেটের কাছে যাচ্ছি, কিংবা কেউ হতাশ আমরা নিজেরা পারতেছি না রিটার্ন অনলাইনে দাখিল করতে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনি একজন করদাতা হলে আপনার রিটার্ন আপনি নিজেই দাখিল করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একেবারেই অনায়াসে। আর তা কিরকম দাখিল করব চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে তা ওপেন করে নেবেন। তারপর জাস্ট এই যে উপরের যে সার্চ বার আছে, জাস্ট আমরা এখানে টাইপ করব ই রিটার্ন। দেখেন লেখা আছে ই রিটার্ন, আমরা এখানে চার্জ করব। যখন ই রিটার্ন চার্জ করব, এই যে একটা লিংক আছে ই রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন। এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে। আমরা এই যে ই রিটার্ন উপরের যে মধ্যের কার্ডটি আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি যদি প্রথমবার রিটার্ন দাখিল করে থাকেন, অর্থাৎ আপনার এর আগে আর রিটার্ন দাখিল করেননি, আপনার এই ই রিটার্নে রেজিস্ট্রেশন করা হয়নি, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এইরকম একটি মেসেজ দেবে, অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্ট যে সিমটি তোলা হয়েছে সেই সিমটি, অর্থাৎ যেটি দিয়ে আপনি টিন সার্টিফিকেট করছেন সেই সিমে আপনার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। আর আপনার রেজিস্ট্রেশন করা সিম আছে কিনা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তা জানার জন্য আপনার মোবাইলে এই যে 1601 অর্থাৎ *1601 হ্যাশ নাম্বারে ডায়াল করবেন। তারপর আপনার এনআইডির শেষের 4টি ডিজিট টাইপ করে দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন এই সিমটি আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করা আছে কিনা। আর যদি করা হয় তাহলে তার চিন্তাই নেই, এই নাম্বারে আপনার এসএমএসটি আসবে, অর্থাৎ ওটিপি আসবে। তারপর ওকেতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করেন যখনই আপনারা এরকম যাবেন তখনই আপনাকে এখানে টিন নাম্বারটি টাইপ করতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে। যখন আপনার টিন নাম্বার আর এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন, তারপরে যে ভেরিফাই আছে এই ভেরিফাইয়ে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি দিয়ে যখন আপনি সাবমিট করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই আপনি সাইন ইন করতে পারবেন। যেহেতু আমি যার রিটার্নটি দাখিল করব তার এই টিন সার্টিফিকেটটি ই রিটার্নে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এই জন্য আমরা সাইন ইনে ক্লিক করব। অথবা যদি সাইন ইন অপশনটি এখানে না পান, আপনারা যদি আবার সামনে আসেন, তারপরে আবার যে ই রিটার্ন এখানে যদি ক্লিক করেন আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করেও আপনারা রেজিস্ট্রেশন করা থাকলে সাইন ইন করতে পারবেন। দেখেন আমি আই এম অলরেডি রেজিস্টার্ড যখন ক্লিক করলাম এই পেজটি পেয়ে গেলাম। এখানে বলা হচ্ছে ওয়েলকাম, আর এখানে আপনার এই যে টিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন, আর এখানে আপনার পাসওয়ার্ডটি টিন নাম্বারটি দেখে থেকে টাইপ করবেন, ইংলিশে টাইপ করবেন, তারপরে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি আপনার রিটার্নে পেজে চলে আসবেন। আমরা রিটার্ন পেজে আসলাম। এখানে লেখা আছে ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। আর এখানে আপনার ছবিটি দেখতে পারবেন। অবশ্যই এই ছবিটি আপনার এনআইডি কার্ডের যে ছবি সেই ছবিটি আপনারা এখানে দেখতে পারবেন। তারপর বাম দিকে যে ড্যাশবোর্ডটি দেখবেন এখানে লেখা আছে দেখেন রেগুলার ই রিটার্ন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, আর উপরে থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ কর বছর 2026-27, কিন্তু অর্থ বছরটি হবে আপনার 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত। এবং এই অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে এখানে দেখাচ্ছে 26-27, অর্থাৎ এই 26-27টাই এটা। আর ইনকাম ইয়ার, অর্থাৎ যখন আপনি ইনকামটা করেছিলেন সেটা হচ্ছে 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত। এই 1 বছর ইনকাম আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট, আর বাংলাদেশের বাইরে হলে নন রেসিডেন্ট। তারপরে নিচের দিকে দেখা আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, অর্থাৎ আপনার এমন কোন ইনকাম আছে যেখানে আপনার ট্যাক্স বহির্ভূত ইনকাম। হ্যাঁ, অনেকেরই আছে। সেটা কাদের? যারা ইউটিউব থেকে ইনকাম করে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, অথবা ফেসবুক থেকে ইনকাম করে, তারা ইয়েসে ক্লিক করবেন। আর যদি এইরকম
ট্যাক্স বহির্ভূত ইনকাম না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। আমি যেহেতু ট্যাক্স বহির্ভূত ইনকাম পাই না সেহেতু নোতে ক্লিক করব। তারপর ডান দিকে হেডস অফ ইনকাম, এই হেডস অফ ইনকামে বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার, এই বছর কি আপনার ট্যাক্সেবল কোনো ইনকাম আছে? হ্যাঁ, আমাদের যাদের ইনকাম সবই ট্যাক্সেবল, এই জন্য আমরা ইয়েসে ক্লিক করব। এখানে বিভিন্ন ইনকাম সোর্সের ওয়ে আছে, আপনি কোথায় কোথায় থেকে ইনকাম করেন তা সিলেক্ট করে দিতে হবে। দেখেন লেখা আছে প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি সরকারি বেসরকারি যে চাকরি করেন, যদি চাকরি থেকে ইনকাম করা হয়ে থাকে তাহলে এখানে মার্ক করে দিবেন, আর চাকরিতে যদি ইনকাম না করে থাকেন তাহলে এইখানে আর মার্ক করবেন না। ইনকাম ফ্রম রেন্ট, অর্থাৎ আপনি ঘর ভাড়া দিয়ে যদি ইনকাম করেন তাহলে এখানে ক্লিক করবেন। আমি যার জন্য দিচ্ছি তার কোনো ঘর ভাড়া নেই, এই জন্য আমি এটা উঠিয়ে দিচ্ছি, রিমুভ। তারপরে আপনার ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনার যদি কৃষি জাতীয় যে ফার্ম বা কৃষি ব্যবসা থেকে যদি ইনকাম করেন তাহলে এখানে মার্ক করবেন, আর না হলে না। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, অর্থাৎ আপনার যদি কোনো পেশাগত কাজ থেকে ইনকাম করে থাকেন বা ব্যবসা থেকে ছোটখাটো হোক বড় হোক তাহলে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন এখানে মার্ক করবেন। তারপরে ক্যাপিটাল গেইনস, অর্থাৎ আপনি শেয়ার বিক্রি করে আয় করা বা কোনো কিছু কিনে বিক্রি করে আয় করার মধ্যে ক্যাপিটাল গেইন হয়ে থাকে, এখানে ক্যাপিটাল গেইনে টিকমার্ক দিবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট, আপনার ডিপিএস আছে, সঞ্চয় আছে বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে অথবা জিপি ফান্ড আছে, সেখান থেকে যদি ইনকাম হয় তাহলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট এটা মার্ক করবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, এছাড়াও যদি অন্যান্য উৎস থেকে যদি আপনার কোনো ইনকাম থাকে সেখানে আপনি মার্ক করে দেবেন। তারপর নিচে আরো তিনটা অপশন আছে, এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স, এইগুলো থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করে দেবেন। এটা দেখেন এর যে পার্টনার অফ ফার্ম, আপনি যদি কোনো ফার্মের অংশীদার হয়ে থাকেন অথবা এর যে মেম্বার অফ এওপি মেম্বার হয়ে থাকলে আপনি এটা সিলেক্ট করবেন। ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে যদি কোনো ইনকাম করে থাকেন তাহলে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ সিলেক্ট করবেন। ইনকাম আর্নড বাই দ্য স্পাউজ অর মাইনর চিলড্রেন যদি হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। ভলেন্টারি ডিসক্লোজ অফ ইনকাম যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আমার যেহেতু আর কিছুই নেই, জাস্ট ইনকাম ফ্রম স্যালারি, তাই আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনি কোথায় থেকে ইনকামটা করেন সেই এরিয়াটা সিলেক্ট করতে হবে। দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি কোথায় থেকে ইনকাম করেন সেই এরিয়াটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করলে দেখেন আপনার অবস্থানটা কোথায়, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা আয়দার সিটি কর্পোরেশন অথবা এনি আয়দার এরিয়া। আমরা যারা জেলায় গ্রামে বা উপজেলায় আছি আমরা সিলেক্ট করব এনি আয়দার এরিয়া, আর উপরের চারটির মধ্যে যদি কোনটা হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু একটি উপজেলা থেকে দেব তাহলে এনি আয়দার এরিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আসার পর এখানে আরো তিনটে অপশন দেওয়া আছে, ওয়ার অন ডেট, অর্থাৎ যুদ্ধ হতো গেজেটেড মুক্তিযুদ্ধ হলে আপনি এটা সিলেক্ট করবেন আর না হলে না। তারপর পার্সন উইথ ডিসেবিলিটি বা থার্ড জেন্ডার যদি হয়ে থাকেন তাহলে এটা দিবেন, অর্থাৎ যারা আমরা প্রতিবন্ধী বলি অথবা থার্ড জেন্ডার বলি তৃতীয় লিঙ্গ, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপর আছে ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট বা লিগেল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি, প্রতিবন্ধীর পিতামাতা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আছে দেখেন ট্যাক্স রিবেট, অর্থাৎ আপনি বিনিয়োগ করছেন সেক্ষেত্রে আপনি কর রিয়াত চাচ্ছেন তাহলে আপনি ইয়েস দিবেন, যেমন সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে, জিপি ফান্ডে বিনিয়োগ আছে, ডিপিএস আছে, ইন্স্যুরেন্স আছে, আপনারা এই ইয়েসে ক্লিক করবেন। তারপর আছে IT10 BT রিকোয়ারমেন্টস, অর্থাৎ IT10 BT হচ্ছে আপনি যে পরিমাণ অর্থ বিভিন্ন খাতে ব্যয় করেন এবং যে পরিমাণ অর্থ আপনি আয় করেন সেই সব কিছুর অর্থর জায়গাটা আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। দেখেন গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ আপনার টাকা কি 50 লাখের বেশি হবে, যদি হয় তাহলে ইয়েস, আর যদি না হয় নোতে ক্লিক করবেন। যেহেতু না আমি নোতে ক্লিক করে দিলাম। ওন মোটর কার, যদি মোটর গাড়ি থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। আমার নাই, নোতে ক্লিক করলাম। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, যদি কোম্পানির কোনো শেয়ার হোল্ডার ডাইরেক্টর হন তাহলে ইয়েস, না হলে নো। তারপর হচ্ছে হ্যাভ এনি হাউস প্রপার্টি, যেহেতু হাউস প্রপার্টি আমার নাই, আমি আগেই দিলাম যে হাউস প্রপার্টি থেকে আমার কোনো ইনকাম নেই, আমি নোতে দিলাম, থাকলে ইয়েস। তারপর হচ্ছে IT10 BT নট ম্যান্ডেটরি, হিল ওয়ান্ট টু সাবমিট, যদি আপনি ডিটেলস দিতে চান তাহলে আপনি ইয়েসে দিতে চান,
খরচপাতিটা। আর যদি আপনি ডিটেলসে খরচপাতি দিতে চান না, তাহলে আপনি নোতে দিবেন। আমি ডিটেলসে খরচপাতিটা দিতে চাই, এই জন্য আমি কি করব, ওই ইয়েসে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সেভ ইন কন্টিনিউ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যে চাকরি করেন, চাকরি থেকে ইনকামটা আপনি সিলেক্ট করে দেবেন। যে সিলেক্ট এমপ্লয়ি টাইপ, আমি যার জন্য রিটার্নটা দাখিল করব তিনি একজন সরকারি চাকরিজীবী, এবং আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আইবাস প্লাস প্লাস থেকে হয়ে থাকে। এই জন্য গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস এটা সিলেক্ট করব। আর যদি এর বাইরে কোনো কিছু হয় তাহলে আপনারা এটা দেখে নেবেন, দেখে নিয়ে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে নেম অফ দ্য অফিস, আপনি কোথায় থেকে চাকরি করেন। আমি যেখানে চাকরি করি তার একটা স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, এই জন্য আমি তার স্কুলের নামটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে ডেজিগনেশন সে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে নেওয়া আছে দেখেন পার্টিকুলার্স, অর্থাৎ তার আয়টা কতটুকু। এই যে আয়টা হচ্ছে অর্থাৎ গত 2025 সালের যে জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন 2026 পর্যন্ত 12 মাসে তার কত টাকা আয় হয়েছে, এটাকে বলা হচ্ছে বেসিক পে। আমি এটা একটা রাফ করে রাখছি এখানে দেখানোর জন্য। এদিকে স্যালারি 12 মান্থ, আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি এটা কপি করে নিয়ে আসলাম, তারপরে আনি এখানে জাস্ট পেস্ট করে দেব। আমি টোটাল পেমেন্টটা দিয়ে দিলাম, যেটা তার বেসিক পে। তারপর হচ্ছে হাউস রেন্ট, 12 মাসে কত টাকা তিনি হাউস রেন্ট পান, সেটা আপনারা প্রত্যেক বছরের যে স্যালারি স্টেটমেন্ট আপনার ডিডিও আইডির মধ্যে পেয়ে যাবেন। সেই স্যালারি স্টেটমেন্ট দেখে দেখে অ্যাকুরেটটা আপনি লিখে দেবেন। এটা একটা অ্যাকুরেট তথ্য নিয়ে আমি কাজটা করছি। তারপর এখান থেকে স্যালারি স্টেটমেন্ট অনুসারে আমি হাউস রেন্টটা দিয়ে দিলাম 12 মাসে। তারপরে মেডিকেল অ্যালাউন্স, এটা হচ্ছে 18,000, প্রতি মাসে 1,500 করে। তারপর হচ্ছে বাংলা নিউ ইয়ার্স, বাংলা নিউ ইয়ার্স তো আমার এখানে দেওয়া আছে, দেখেন বাংলা নিউ ইয়ার্স হচ্ছে এই 4,056 টাকা। আমি কপি করে নিলাম, তারপর এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ তার উৎসব ভাতা, প্রত্যেক সরকারি কর্মচারী বছরে 2টি উৎসব ভাতা পান, কিন্তু ব্যাংকে বা অন্যান্য জায়গায় যারা চাকরি করেন যদি এর চেয়ে বেশি বা অন্যরকম কোনো কিছু থাকে তাহলে আপনারা সেটা উল্লেখ করে দিবেন। আমি সেটাও আমি দিয়ে দিচ্ছি ফেস্টিভ্যাল, এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এটা আমি এখান থেকে কপি করলাম, তারপর এখানে এসে জাস্ট পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড মোডে ক্লিক করব। আমার আরো ইনকাম আছে তার, সেটা হচ্ছে টিফিন আছে তার। দেখি টিফিন কোথায় আছে, আমি টিফিনটা দেখে নিচ্ছি। এই যে টিফিন আছে, টিফিন পায় সে 12 মাসে 2400 টাকা। আমি 2400 টাইপ করে দিলাম। তারপর আরো অপশন আছে, সেটা হলো বিশেষ সুবিধা, যেটাকে আমরা স্পেশাল বেনিফিট বলি। এখানে দেখি কি নামে আছে, স্পেশাল পে মনে হয় আছে এখানে, যে স্পেশাল পে, স্পেশাল পে আছে তার। এখানে আমরা স্যালারি স্টেটমেন্ট অনুসারে দেখি, স্পেশাল পে আছে তার 33,679 টাকা। এটা কপি করে নিলাম, তারপর এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, এই টাকাটা আছে। তারপর দেখি আমরা আরো কিছু আছে কিনা, অ্যাড মোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এডুকেশন অ্যালাউন্স আছে, মানে শিক্ষা ভাতা আছে। একজন সরকারি চাকরিজীবীর 2 জন সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া যায়। ওনার একজন সন্তান, এই জন্য 500 করে পায় প্রতি মাসে, এবং এডুকেশন অ্যালাউন্স 12 মাসে পায় 6,000 টাকা। 6,000 টাইপ করে দিলাম। তারপরে আছে ওনার জিপিএফ ইন্টারেস্ট, হ্যাঁ জিপিএফ ইন্টারেস্ট, জিপিএফ ইন্টারেস্টের জন্য উনার যে জিপি ফান্ডের স্লিপ সেটা থেকে দেখে আপনারা এন্ট্রি করে দিবেন। আমি এন্ট্রি করে দিচ্ছি, উনি পাচ্ছেন 58,000 টাকা পেয়েছেন, সেটা দিলাম। তারপরে যদি আরো কোনো কিছু থাকে জাস্ট আপনারা এখানে অ্যাড মোডে ক্লিক করবেন। তারপরে যে এরিয়া পে, অর্থাৎ এরিয়া বিলও যদি পেয়ে যায় আপনারা উল্লেখ করে দিবেন। ধরুন উনি এরিয়া বিল পেয়েছে 5,000, আপনারা যদি আরো কিছু থাকে সেটা উল্লেখ করে দিবেন। এখানে টিএ বিল আছে, যদি আপনার মনে করেন যে আপনি যার জন্য দিবেন তার টিএ বিল আছে, আপনি টিএ বিলটা এখান থেকে, অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স দেখি কোথায় আছে, এই যে ট্রাভেল বা ট্রেনিং, এই যে টিএডিএ আছে, আমি এখানে দিলাম টিএডিএ পাইছে আরো 12,000। এই টাকাটা উনি পেয়েছেন গত অর্থ বছরে। তারপর এখানে আর কিছু নেই, ডান দিকে সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসছে রিবেট, অর্থাৎ উনি কোথায় কোথায় বিনিয়োগ করেন। দেখেন লাইফ ইন্স্যুরেন্সে ওনার নাই, তার ডিপিএসও নাই। ডিপিএস যদি থাকে আপনারা এই ডিপিএস এ ক্লিক করবেন, তারপরে ব্যাংকের নামটা এখানে টাইপ করে দিবেন, তারপরে ডিপিএস এর নাম্বারটা দিবেন, এবং
ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ গত বছর আপনি কত টাকা ডিপোজিট দিয়েছেন সেটা। তারপরে এখানে অ্যাভেলেবল অ্যামাউন্ট, এটা অটো চলে আসবে, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করার দরকার নাই। এখানে টাইপ করার সাথে সাথে আপনার এখানে দেখাবে, অর্থাৎ কত টাকা ডিপোজিট আছে এখানে দেখাবে। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তারপরে আমি এটা উঠিয়ে দিলাম। তারপরে আছে ওনার অ্যাপ্রুভ সঞ্চয়পত্র। যদি সঞ্চয়পত্র থাকে আপনার, তাহলে এই এখানে ক্লিক করবেন। তারপর দেখেন নেম অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সঞ্চয়পত্রের নামটা লিখবেন। তারপরে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, ইস্যু ডেটটা দিবেন এখানে, এবং কত টাকা সঞ্চয়পত্র সেটা উল্লেখ করবেন। তারপরে এটা অটো চলে আসবে। তারপরে এখান থেকে যেহেতু ওনার নাই, আমি এটা উল্লেখ করলাম না। তারপরে ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থাকলে আপনারা এখানে ক্লিক করবেন, না থাকলে নত উঠিয়ে দিলাম। তারপরে লিস্ট স্টক অফ শেয়ার, যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে বিও অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে, এবং ব্রোকারেজ হাউসের নাম উল্লেখ করতে হবে, ইনভেস্টমেন্ট ডেরিং ইয়ার দিতে হবে, অর্থাৎ এই বছরে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন। যেহেতু ওনার নাই, আমি এটা দিচ্ছি না। তারপরে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আমরা একজন সরকারি চাকরিজীবীর সবারই থাকে। আমি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এটা লিখে রাখছি, দেখেন এই যে ওনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা টাইপ করে দিলাম। আর উনি গত বছর চাঁদা দিয়েছেন 5,000 করে, 12 মাসে 60,000 টাকা, 60,000 টাকা, আর কিছু নেই। তারপরে রিকগনাইজড, এগুলো লাগবে না। অ্যাপ্রুভড, এগুলো আর কিছুই নাই ওনার। যদি আপনাদের থাকে তাহলে আপনারা সেটাও দিবেন, ওনার আর কিছু নাই, আমি আর দিচ্ছি না। তারপরে 7 কন্টিনিউ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপেন্ডিচার, অর্থাৎ তার খরচটা, ওই যে আইটি 10 বিটি ইএসএ ক্লিক করছিলাম, দেখেন ইএসএ ক্লিক করার কারণে এখন সবগুলা দিতে হবে। আর যদি আপনি নতে ক্লিক করেন, দেখেন এতগুলো লাগবে না, জাস্ট এক বছরের খরচটা কত টাকা হয়েছে সেটা আপনি উল্লেখ করে দিলে হবে। ধরেন এক বছর আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে, জাস্ট আপনি এই 2 লক্ষ এখানে টাইপ করে দিলেই সহজ হয়ে যাবে। আর যদি আপনি ডিটেলস দিতে চান তাহলে আপনি ইএসএ ক্লিক করবেন। তারপরে এখন আপনি একটা একটা করে দিতে হবে। এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং ইত্যাদিতে আপনার কত টাকা বছরে খরচ হয়েছে, আমি ধরলাম খরচ হয়েছে 90,000। তারপরে হয়েছে অ্যাকোমোডেশন এক্সপেন্স, আমি দিলাম 60,000, অর্থাৎ বাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ। তারপর হচ্ছে অটো, এইগুলাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন লেখা আছে কি আছে যে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট খরচ কত, এটাতে আমি দিলাম বছরে খরচ হয়েছে যে ড্রাইভার স্যালারি বা ফুয়েল অ্যান্ড মেনটেন্স এগুলো নাই। আয়দার ট্রান্সপোর্ট, অন্যান্য ট্রান্সপোর্ট আছে 12 মাসে 12,000। তারপর হচ্ছে হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, হাউসহোল্ড মানে ইলেকট্রিসিটি বিল 12 মাসে দিছি 500 করে 6,000। তারপরে হচ্ছে গ্যাসে দিছে ধরেন আরো 12,000। তারপরে হচ্ছে ফোন মোবাইল এগুলো থেকে বছরে 12,000। তারপরে হচ্ছে দেখেন হোম সাপোর্ট বা স্টাফ এন্ড আদার এক্সপেন্স, এগুলো আপনি দিলেন, ধরেন 5,000 দিলাম, আমার নাই স্টাফ, তারপরেও আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এডুকেশন এক্সপেন্স, শিক্ষা খাতে কত টাকা ব্যয় হলো, শিক্ষা খাতে বছরে ব্যয় হয়েছে যেহেতু স্টুডেন্ট, তার জন্য ধরেন 24,000 টাকা বছরে ব্যয় হলো। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল এন্ড আদার, যে উৎসবের সময় উনি কত টাকা খরচ করছেন, আমি এখানে ক্লিক করলাম। এই যে উৎসব বা পার্টি এগুলাতে দিয়ে আপনি দিলেন যে 10,000 টাকা খরচ করছি, আর খরচ করি নাই, আর কিছু দেবো না, এখানে নাই। যেগুলো নাই এগুলো 0 দিয়ে দিলাম, যেগুলো নাই জাস্ট 0। তারপরে ট্যাক্স চার্জ বা এক্সেট্রা এই ধরনের যদি কোনো কিছু দিয়ে থাকেন তাহলে আপনি সেটা দিবেন। তার জন্য আপনারা যেটা করবেন সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট ফর ট্যাক্স যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, এগুলো এত ইম্পর্টেন্টও না। তারপরে আছে দেখেন ইন্টারেস্ট পেমেন্ট বা পার্সোনাল লোন যদি থাকে সেটা দিবেন, বা এনভায়রনমেন্টাল চার্জ থাকলে দিবেন। টোটাল এক্সপেন্স হলো এত টাকা। দেওয়ার পর আপনি ডান দিকে যাবেন, দেখেন সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চলে আসছে অ্যাসেট এন্ড লাইবিলিটিস। অ্যাসেট এন্ড লাইবিলিটি যে এসে আপনার কি কি সম্পদ আছে আপনি এখানে টোটালটা আপনাকে এখানে দেখাতে হবে। দেখানোর জন্য আপনি কি কি সম্পদ আছে এই অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বিজনেস ক্যাপিটাল যদি থাকে দিবেন, নন এগ্রিকালচার থাকলে দিবেন, এগ্রিকালচার প্রপার্টি থাকলে দিবেন, ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আপনার ফিনান্সিয়াল কি কি অ্যাসেট আছে, তারপরে মোটর গাড়ি থাকলে, তারপরে গোল্ড ডায়মন্ড ফার্নিচার আয়দার থাকলে, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস থাকলে এগুলো দিবেন, বা অ্যাসেট আউটসাইড বাংলাদেশ সবগুলা দিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে। আমি যেটা দিচ্ছি নন এগ্রিকালচার প্রপার্টি, দেখেন এখানে কি কি আছে। নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করবেন, দেখেন এখানে কি কি আছে দেখেন
ল্যান্ড আছে, বিল্ডিং আছে, এগুলো আছে, যেহেতু তাকিয়ে আপনি দিবেন, না থাকলে নাই, ওনার নাই, এগুলো আর দিচ্ছি না, এটা উঠাই দিলাম, এগুলো আর দিলাম না। এখন ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা আছে ওনার, ওনার কি আছে দেখেন, শেয়ার ডিবেঞ্চার এটা নাই, সঞ্চয়পত্র নাই, ফিক্সড ডিপোজিট নাই, ডিপিএস নাই, লোন নাই, প্রভিডেন্ট ফান্ড আছে ওনার। এই যে প্রভিডেন্ট ফান্ড এখানে ক্লিক করব, ক্লিক কর নেম অফ এমপ্লয়ি, ওই যে ওনার যে নামটা আছে এই নামটা জাস্ট এখান থেকে কপি করব, এনে জাস্ট এখানে এসে দিয়ে দেব পার্টিকুলার ফান্ড, আমরা এটা দেব জিপিএফ, জিপিএফ। আর এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা ওই যে আমাদের আগে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম জিপি ফান্ডের, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে জাস্ট টাইপ করে দেব। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। তারপরে ব্যালেন্স, এই অ্যামাউন্টে এখন কত টাকা আছে, এই ব্যালেন্সটা আপনাকে এখানে দিতে হবে। ব্যালেন্স আছে ওনার 2,60,000, 2,60,000 টাকা আছে। তারপরে আয়দার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার জন্য এখানে উল্লেখ করলেই দিতে পারবেন, এখানে কোথায় কোথায় আছে যদি তাকে দিবেন, আর না থাকলে আর দেওয়ার দরকার নেই। তারপরে মোটর গান নেই, গোল্ড ডায়মন্ড, এই গোল্ড আছে, গোল্ড আছে কিরকম ধরেন এখানে আছে দেখুন গোল্ড, গোল্ড আছে কতটুকু, টোটাল ইকুইজিশন, এটা আছে কি পারচেজ বা ইনহেরিটেজ, দেখেন যদি কিনে রাখেন তাহলে পারচেজ, আর ইনহেরিটেজ যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, আর অথবা যদি কোনো গিফট পেয়ে থাকেন তাহলে গিফট দিবেন। কতটুকু পেয়েছেন, উনি পাইছেন 5 বড়ি, এই যে 5 দিলাম, আর ইউনিটের জায়গায় বড়ি, এই 5 বড়ির যে মূল্য, মূল্য কত টাকা, আপনি প্রথমবার দিলে মূল্যটা উল্লেখ করে দেওয়াটাই ভালো। 5 বড়ির দাম ওনার 5 লক্ষ টাকা। দেওয়ার পর এই নিচের দিকে আসবেন, ফার্নিচার, ইলেকট্রিসিটি, যদি তাকে আপনি একটা একটা করে সব কোথায় কোথায় কি আছে, কি ধরনের ফার্নিচার আছে, যেমন ধরেন ল্যাপটপ, ওনার আছে একটা ল্যাপটপ, ল্যাপটপ আপনি একটা একটা করে সব দিলেন। তারপরে এটাও দিবেন গিফট, পার্সেস যা থাকে, অর্থাৎ কিনলে কিনা, আর উত্তরাধিকার হলে ইনহেরিটেন্স, আর যদি গিফট পেয়ে থাকেন তাহলে গিফট দিবেন। এটা উনি পারচেস করছে, কোয়ান্টিটি কয়টা, একটা ল্যাপটপ, কত হাজার দিয়ে কিনছেন, 70,000 টাকা দিয়ে আপনি কিনছেন, এটার দাম 70,000। তারপরে আছেন আইদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু, এগুলো না তাকে দিবেন। তারপরে ক্যাশ এন্ড আইদার, দেখেন এখানে দেখে কি দিছে, নোট, কারেন্সি, ব্যাংকস, কার্ড ইত্যাদি দিলেন। আমি দিলাম এই যে নোট, কারেন্সি, অ্যাগ্রিগেট যেটা আছে সেটা চলে আসবে, এই যে অ্যাড ব্যাংক ডিটেলস এখানে ক্লিক করলাম। তারপরে ওনার টাইপ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট ব্যাংক, ব্যাংক হচ্ছে ওনার অগ্রণী ব্যাংক দিলাম। তারপরে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা 0204, যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে তারপর এখানে ব্যালেন্সটা দিতে হবে। ব্যালেন্স ওই অ্যাকাউন্টে 30 জুন 2026 তারিখে কত টাকা আছে সেই অ্যামাউন্টটা ওনাকে এখানে দিতে হবে। ওনার আছে 33,201 টাকা, 201 টাকা। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডটা এখানে আপনি যত টাকা থাকে সেটা উল্লেখ করে দিবেন। ওনার কত টাকা আছে আমরা পরে এটা মিলিয়ে দেব। ধরেন এখন আমি 5,000 দিলাম, 5,000 দিলাম। এরপর হচ্ছে আদার ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডভান্স, যদি তাকে আপনি সেটাও দিতে পারেন, থাকলে দিবেন, না থাকলে নাই। আমি পার্টিকুলার দিলাম, পার্টিকুলার কি, ক্যাশ ইন হ্যান্ড দিলাম, ক্যাশ ইন হ্যান্ড, এটা আপনি লিখে দিতে পারেন। এখানে দিলাম আরো 10,000। এখন নিচের দিকে আসি, লাইবিলিটিস, যদি আপনার ঋণ করে থাকেন তাহলে আপনি লাইবিলিটিস দিবেন, আর ঋণ না থাকলে লাইবিলিটিস দিতে হবে না। এখন আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন আইদার আউটফ্লো, আউটফ্লো থেকে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দেখাইছি, এটা আমার খরচ যেটা দেখাইছি, আর সোর্স অফ ফান্ড আমি কত টাকা পেয়েছি বিভিন্ন উৎস থেকে, এটা কেন চলে আসছে, এটা হচ্ছে আমার খরচ, আর এটা হচ্ছে আমার ইনকাম সোর্স থেকে কত পাইছি, আর এই যে উপরের যা দেখাইলাম সেটা হলো আমার এই মুহূর্তের সম্পদ। এখন লক্ষ্য করেন এখানে যাওয়ার পর দেখেন নেট ওয়েলথ এট দ্য লাস্ট প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ গত বছর আপনার কতটুকু সম্পদ ছিল এটা তো আমরা দেই নাই, উল্লেখ করি নাই, আমি এখানে দেখাই দেব পরে। এখন লক্ষ্য করেন আমি যে এত টাকা ইনকাম করলাম এর মধ্যে দেখেন আমার এই যে এত টাকা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ আমি যত টাকা আয় দেখাইছি তার চেয়ে বেশি টাকা দেখাই ফেলেছি আমি এখানে। আমার প্রশ্ন হচ্ছে এই যে 8,99,170 টাকা আমি বেশি খরচ করলাম, এটা কারণ কি? কারণ হচ্ছে আমার গত বছরও তো ইনকাম ছিল, আমার ইনকাম কি সব এই বছর হয়েছে? না, গত বছর ছিল। এই যেমন এই যে আমার সোনার দামটা এই যে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা সোনা, সোনা তো এই বছরে না, গত বছরের স্বর্ণ ছিল, তাহলে আমার এখানে 5 লক্ষটাও চলে আসবে এই এখানে, এখানে চলে আসবে এই 5 লক্ষ, এখানে চলে আসবে 5 লক্ষ। তাহলে আমি এখানে 5 লক্ষ টাইপ করে দেখেন
5 লক্ষ টাইপ করলাম। 5 লক্ষ টাইপ করার পরও দেখেন এখানে আরো মাইনাস রয়ে গেছে। কিন্তু মাইনাস কেমন রয়েছে? ওই যে আমার ল্যাপটপে 70,000, এটা আমি কিন্তু গত বছর কিনি না, এর আগেই ছিল আমার ল্যাপটপ 70,000। এই জন্য আমি 5 লক্ষের সাথে আরো 70,000 অ্যাড করব, আরো 70,000 অ্যাড করব। দেখেন 70,000, আমি 5 লক্ষের সাথে 70,000 দিলাম, 70,000। এখন লক্ষ্য করেন আমার কত টাকা আছে? 3,29,170 টাকা রয়ে গেছে, যেটা আমি আর দেখাতে পারি না। এই টাকাটার মধ্যে লক্ষ্য করেন, আমার যদি এই টাকাটা হ্যান্ডে রাখি, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড, তাহলে তো আমার হয়ে যায়। তখন আমি কি করব? যেহেতু আমার টাকাটা বেশি খরচ হয়ে গেছে, ব্যাংকের টাকাটা টিকে থাকবে। ব্যাংকের যে টাকাটা আছে আপনার সেটা টিকে দেখাতে হবে। দেখানোর পর কি করতে হবে? এই যে এখানে ক্যাশ ইন হ্যান্ড আমি দেখাইছি, সেটা আমাকে কমিয়ে ফেলতে হবে। লক্ষ্য করেন, আমি ক্যাশ ইন হ্যান্ড দেখালাম 10,000, এখানে আমি দিলাম ধরেন 10 টাকা। দেখেন এখান থেকে 29,000 থেকে কমে গেল, 19,000 হয়ে গেছে। এখন 3,19,000-এর মধ্যে এই যে বাকি যে টাকাটা, এই টাকাটা তো আমাকে দেখাতে হবে আমি কি করলাম। তাহলে আমার কি করবে? আমার যে বিভিন্ন খরচটা আমি দেখিয়েছি, আমার সেই খরচটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমি আগে কি করব? আগে এটা সেভ করে নিই। এই জন্য সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আবার ডান দিকে যাব, এখন সেভ আছে, এই সেভে ক্লিক করব। এখন আর এটা চেঞ্জ হবে না। এখন আমি আবার সামনে যাই, আবার সেভ করলাম। সেভ করার পর এই যে এক্সপেন্ডিচার, এই এখানে এসে আমি খরচটা একটু কম কম দেখাবো। খরচটা বেশি দেখেই ফেলছি, খরচটা একটু কমাই দেবো। যেমন লিভিং এক্সপেন্স, এখান থেকে দেখেন আমার আছে 90,000, 90,000 থেকে আমি করে পেলাম ধরেন 60,000। আমি খরচটা একটু কম দেখাইলাম, 60,000। অ্যাকোমোডেশন ঠিক আছে। তারপরে এখানে যে টাকা আছে এই যে ইউটিলিটির, আমি দেখেন 35,000 করে ফেলছি। এটারে কমিয়ে ধরেন এই যে ইলেকট্রিসিটি গ্যাসের জায়গায় আমি 6,000 করে ফেলি, 6,000। তারপরে ফোন টেলিফোন, এখানে আমি 5,000 করলাম, 5,000। খরচটা কমিয়ে দিচ্ছি, আমার ব্যালেন্সটা জিরো বানাতে হবে ডিফারেন্সে। হাউসফুল সাপোর্ট, এখানে আমি আবার জিরো করে ফেললাম। তারপরে এডুকেশন যেটা আছে এখানে 12,000 করে ফেললাম, 12,000। টোটাল দেখেন আমার খরচ এখন কমে যাচ্ছে, কমে 1,70,000 হয়ে গেল। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমি এখন আবার সামনে যাচ্ছি, দেখবেন এখন এসে দেখবেন এখানে পার্থক্যটা আরো ছোট হয়ে গেছে। এখন দেখেন 2,59,000 হয়ে গেছে। এই যে 2,59,000-এর মধ্যে আমার যে স্বর্ণ, টিপি ইত্যাদি ছিল, এই জায়গার মধ্যে আমার আগে স্বর্ণ ছাড়াও গত বছর যে আমি অন্যান্য কাজ করছি, সেখান থেকে আমি এটাকে সমন্বয় করে নেব। সমন্বয় করার জন্য আমার যে কাজটা করতে হবে, এই যে গোল্ডের দাম দেখাইছি কত, দেখেন গোল্ডের দাম দেখাইছি 5 লক্ষ। এই 5 লক্ষ থেকে আমি কমাইতে পারি বা না কমাইতেও পারি, সেটা হবে। জিপি ফান্ডও কমানো যাবে না, কিছু করা যাবে না। জাস্ট আমার এই যে গোল্ডের দাম দেখাইছি, দেখেন কত গোল্ডের দাম দেখাইছি, আমি মন করা হবে 5 লক্ষ। এখান থেকে যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে আমার ওইটাও কমে যাবে। দেখেন আমি এখান থেকে করে দিলাম 3 লক্ষ টাকা। 5 লক্ষ থেকে কমিয়ে আমি করলাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা করাতে দেখেন এখন কি হয়ে গেছে, এখন আমার এখানেও বেশি হয়ে গেছে। এই যে গত বছর আমার সম্পদ বেশি দেখাইছি, তাহলে আমি কিন্তু দেখাবো 5 লক্ষর জায়গায় এখন 3 লক্ষ দেখাবো। দেন 3,70,000, 3,70,000 দেখাইতে দেখেন এখানে কত হয়েছে, 2,59,000 টাকা আরো কমাতে হবে। অর্থাৎ আমার খরচটা অতিরিক্ত দেখিয়ে ফেলছি। তখন এই খরচটা যত কমাইয়ে দেখাবেন, তখনই আপনার জন্য এটা জিরো হয়ে যাবে। এখন যেহেতু আমার এখানে হচ্ছে না, তখন আমি গিফটে দেখাতে পারি, আইদার রিসিপ্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে ওই যে পার্টিকুলার্স আমি দিলাম গিফট, GIFT গিফট। আমি কোথা থেকে পাইলাম, রেফারেন্স আমি দিলাম ফাদার, FATAC, ফাদার থেকে পাইছি। বাই ফাদার দিলাম, বাই FATAC ফাদার। এখানে দিলাম ধরেন 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমাকে বাবাই দিছি বাড়ি থেকে, জায়গা আমার সংসার চালাইতে হয়। এখন আমার সোর্স ফান্ডটা বাড়ে গেছে। এখন এখানে দেখেন 40,820 টাকা হয়ে গেছে। এই 40,820 আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে 40,820 এখানে 10 আছে না, তার মানে কত হবে, এই 10 আর যোগ করব, 40,820 এর সাথে যদি 10 যোগ করি 40,830 হবে, 40,830। দেখেন এখন যখন 40,830 দিলাম, দেখুন এখন জিরো হয়ে গেছে। দেখেন এদিকে জিরো হয়ে গেছে। অর্থাৎ আপনার
যত টাকা আয় করছেন সব কিছুর হিসাব আপনি দিতে পারছেন। যেমন গ্রস ওয়েলথ, আপনার সম্পূর্ণ সম্পদ দেখানো হয়েছে 10,07,831 টাকা। তার থেকে যে আমার সমস্ত সম্পদ এটা, এবং এখান থেকে যে নেট ওয়েলথ গত বছর তুলনায় এই বছর আমি 3,70,000 টাকা বেশি পেয়েছি, এবং চেঞ্জিং গত বছর ছিল 3,70,000 আর এই বছর হয়েছে 10,07,000। এখানে যে আমার বার্ষিক বছর সম্পদ 6,37,831 টাকা। এর থেকে যেখানে আমি খরচপাতি করছি 1,71,000 টাকা আর আউটফ্লো দেখাইছি আমি 8 লক্ষ টাকা, টোটাল ডিফারেন্স হয়ে গেছে আমার 0। এখন আমি এই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এভাবে আমি আবার সামনের দিকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন নিচের দিকে আসি, দেখেন পেয়েবল টোটাল অ্যামাউন্ট অফ পে, এখানে 0 রিটার্ন দেখানো হচ্ছে, অর্থাৎ 0 ট্যাক্স। দেখেন এখন দেখাচ্ছি টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0, অর্থাৎ আমার কোনো ট্যাক্স আসছে না। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর যদি নিচের দিকে যে প্রসেস টু অনলাইন রিটার্ন আমি যদি এখানে সাবমিট করি, দেখেন করার পর সব কিছু কমপ্লিট, আমার আর কোনো কাজ করবে না, অর্থাৎ আমার ট্যাক্সও দিতে হবে না। এটাকে 0 রিটার্ন অনেকে বলে থাকে। এখন যদি আমি জাস্ট সাবমিটে ক্লিক করি, সাথে সাথে আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবং কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এটাই অনেকে বলে থাকে 0 রিটার্ন। আমি এখন এটা সাবমিট করছি না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ঠিক এইভাবেই আপনারা এক একজন আপনার সমস্ত রিটার্ন দাখিল করুন, আপনি ঘরে বসে, আপনি সুবিধা মতো একটি সময়ে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, পেয়ে যাবেন আপনার উত্তর। সমস্ত কাজ যখন কমপ্লিট, তারপর এই আপনার মানুষের মতো যে চিহ্নটা এখানে ক্লিক করবেন, লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা একজনের রিটার্ন ঘরে বসে মোবাইল কম্পিউটার থেকে দিতে পারেন অনেক সহজে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।